স্যার একটা শেষ অনুরোধ করি, খাবারটা তো কোনো অন্যায় করেনি স্যার, আর এবারে আমি লাস্ট, আর কখনো আপনার জন্য রান্না করে নিয়ে আসবো। এবারের মতো খাবারটা রেখে দিন স্যার। নিজের পেটের মেয়ে হয়ে তুই আমাকে এরকম ভাবতে পারলি? মা, তুই কি করে ভাবলি তোর মা সংসার ধর্ম ছেড়ে আরেকজন পুরুষ মানুষের হাত ধরে চলে যাবে? আমি কখনো এই কথা বলবো না। এই ডিভোর্স লেটারের জবাব আমি সেভাবেই দিব যেভাবে তুমি চেয়েছি। তুমি তুমি কেন এসেছো? কেন আমি আমি তোমার কাছে আসতে পারি না? দেখো অনিক, আগে তুমি আসতে, সেটার কারণ ছিল, এখন সেটা ফুরিয়েছে। কি বলছো তুমি? কারণ ফুরাবে কেন? কেন এসেছো তুমি আমার কাছে? কেন এসেছি মানে? আমি তো তোমার কাছেই আসি। সারা ক্যাম্পাস তন্ন তন্ন করে তোমাকে খুঁজেছি, কোথাও পাইনি। আমি কোথায় যাই না যাই সেটা তোমার জেনে কি দরকার? তোপা, আমি তোমার হাজব্যান্ড। হাজবেন্ড? এটা বলতে তোমার লজ্জা করলো না? রেগে যাচ্ছ কেন? যেটা সত্য সেটা বলতে লজ্জা লাগবে কেন? আমি ক্লাসে যাইনি, আমি প্রফেসরের বাসায় গিয়েছিলাম। আশ্চর্য, তুমি আবার প্রফেসরের বাসায় গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। এত জলে কেন তোমার? আমি কোথায় যাই না যাই সেটা তোমার না ভাবলেও চলবে অনিক। আমার কিছু যায় আসে না? না, কিচ্ছু যায় আসে না। যে হাজবেন্ড তার স্ত্রীকে সম্মান দিতে পারে না, যে তার ফ্যামিলি মা বোনের সামনে স্ত্রীকে অপমান করে, সেই হাজবেন্ডের মুখে হাজবেন্ড কথাটা শুনলে হাস্যকর লাগে। ছি অনিক, তুমি না ইউনিভার্সিটি থেকে হায়ার ডিগ্রি অর্জন করেছো? তুমি না একটা বড় কোম্পানিতে চাকরি করো, আর তোমার আন্ডারে কত শত চাকরিজীবী চাকরি করে, অথচ তোমার স্ত্রী তোমার কাছ থেকে কি আশা করে সেটা তুমি জানোই না। তোপা, তুমি আমাকে ভুল বুঝছো। কিসের ভুল বুঝছি আমি? তোমার কাছে কি চেয়েছিলাম? একটু ভালোবাসা, একটু সাপোর্ট, একটু মায়া। আমি কি কখনো বলেছিলাম তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও, তোমার বোনকে কিছু দিও না? চেয়েছিলাম একটু এডুকেশন, এতটুকুই তো। আর একটুকু দিতে তোমাদের এত আপত্তি? একটা মানুষকে তুমি পাখির মতো বন্দি করে রাখতে চাও, তার ডানা কেটে দিতে চাও। কি মনে করেছিলে তোমরা? একটা মানুষ পড়াশোনা করে বড় হয়ে সে তার নিজের অস্তিত্বের জায়গাটা ভুলে যাবে? সে তার শাশুড়ির জন্য একটুখানি চা বানিয়ে নিয়ে আসবে না? সে তার সুন্দর করে সংসারটা করবে না? আচ্ছা আচ্ছা তোপা, তোপা ভুলে যাও, যা হওয়ার হয়েছে তা ভুলে যাও। আই এম সরি, ওকে? চলো চলো, আমরা আবার আবার নতুন করে শুরু করি। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো বাড়ি চলো। তুমি কি করে ভাবলে আমি তোমার সাথে যাব? আমি তোমার সাথে যাব না অনিক। তাহলে তুমি চলে যাও। তাহলে তুমি কোথায় যাবে, কোথায় থাকবে, কে তোমার দেখাশোনা করবে, কিভাবে তুমি চলবে? সেটা আমার বিষয়, তোমাকে না ভাবলেও চলবে। তুমি চলে যাও। তোপা,
মা যেও না। চুপ কর, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। মা কথা শোনো মা, প্লিজ মা। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, তুই চুপ কর। যে বিশ্বাস নষ্ট হয়ে গেছে সেই বিশ্বাস আমি আর করতে চাই না। ওই মানুষটা আমার চোখে ছোট হয়ে গেছে, আমি আর তার সঙ্গে থাকতে চাই না। এই নাও তোমার কাগজ, নাও। রেবেকা, তুমি যাবে না। এই যে আমার হাতে কাগজটা দিয়েছো, তুমি কি মনে করো যে এই কাগজে যা লেখা আছে বা এই কাগজটাই পৃথিবীর সব কিছু, আমাদের সম্পর্ক কিচ্ছু না? তাহলে এই তোমার এই কাগজটাকে আমি ছিঁড়ে ফেলে দিলাম। তবু আমি বলবো তুমি যেও না। একটা কাগজ ছিঁড়ে ফেললেই তো সবকিছু শেষ হয়ে যায় না। তুমি যে বিশ্বাস থেকে আমাকে ডিভোর্স করেছিলে সেগুলো কি মুছে যাবে? যে কথাগুলো তুমি বলেছিলে সেগুলো কি মুছে যাবে? তুমি তো আমাকে রাগের মাথায় ডিভোর্স করোনি, তুমি আমাকে ঠান্ডা মাথায় ডিভোর্স করেছো। এখন বলো, এগুলো কি আমার মন থেকে মুছে যাবে? রেবেকা, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, আর সেজন্য আমি খুবই অনুতপ্ত। আসো, আমরা এইসব ভুলে আবার নতুন করে শুরু করি। সেটা আর কিছুতেই সম্ভব না। ভাঙা বাসন হয়তো জোড়া লাগিয়ে কিছুদিন চালানো যায়, কিন্তু ভাঙা সম্পর্ক সেটা অসম্ভব। তুমি চলে গেলে আবার এই সংসারটা ভেঙে খান খান হয়ে যাবে। আমি কিছুতে এটাকে আর জোড়া রাখতে পারবো না। যাক, ভেঙে যাক। প্রয়োজন হলে নতুন মানুষ আনবে সংসারে, সেই তোমার সংসার চালিয়ে নেবে। কেন তুমি এইসব অহেতুক কথা বলছো বলো? তুমি খুব ভালো করেই জানো যে জীবনে আমার পক্ষে কাজ করাটা সম্ভব না। আমার জীবনে একটি মানুষ, এবং সেটি তুমি। রেবেকা, তুমি ভালো করেই জানো যে তোমার জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো না। পারবে, খুব পারবে। সময় এবং পরিস্থিতি মানুষকে অনেক কিছুই করিয়ে নেয়, তুমিও পারবে, খুব পারবে। মা, তুমি আমার কথা একবারও ভাবলে না, না? আমি কাউকে আর ভাববো না, কাউকে না। আচ্ছা ঠিক আছে, আমার কথা নাই বা ভাবলে তুমি রিমির কথা ভাববে না? ওকে ছাড়া তুমি থাকতে পারবে? পারবো, পারবো, বুকে পাথর চাপা দিয়ে আমি থাকবো। রেবেকা, ছেড়ে দাও। আমার কথা শোনো। এই সংসারটা তুমি তিলে তিলে অনেক কষ্ট করে সাজিয়েছো, তুমি এটা ছেড়ে চলে যাবে? হ্যাঁ, যাব। এই সংসার ছেড়ে তো আমি যেতে চাইনি। তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছো, এই সংসার আমাকে ফেলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, মা এক কাজ করি, আমি তোমার সাথে যাই। না 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 না, কিছুতেই না, আমার কাউকে না, প্লিজ ছাড়, আমাকে ছাড়। চলো মা। না রিনা, আমার জন্য ওখানে অনেকে অপেক্ষা করছে, আমাকে যেতে দে। হীরা, ওকে যেতে দে। তোর বাবাকে দেখার দায় আমার আর রইল না। কামরুল, আমার চাটা এখানে দিয়ে যা।
কেমন আছেন প্রফেসর সাহেব? হ্যালো, আশরাফ চৌধুরী বলছি। কেমন আছেন? জি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনার কি মনে হয় ভালো নেই? আচ্ছা, কি হয়েছে বলুন তো? আপনি আসলে কোন ব্যাপারে কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কাকলি এসেছিল, ওর সঙ্গে কথা বললাম। তো আপনার ব্যাপারে জানতে চাইতে ও যেভাবে বললো তাতে মনে হলো যে আপনাদের মাঝে সম্পর্কটা খুব একটা ভালো নেই। তাই মামা হিসাবে আমার একটু জানার কর্তব্য আছে, তাই আপনাকে ফোনটা করেছি। না ঠিক আছে, কাকলির মামা হিসেবে আপনি ফোন করতেই পারেন। আসলে আসলে আমি খুব লজ্জিত, এরকম একটা অসম এর মধ্যে জড়িয়ে পড়েছিলাম। এখন মনে হচ্ছে আপনারাই ঠিক ছিল। তখন অবশ্য আমি বুঝতে পারিনি সব সম্পর্কের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করাটাই আসলে প্রয়োজন। একটা অসম সম্পর্ককে এস্টাবলিশ করা যায় হয়তো, কিন্তু তা ভবিষ্যৎ পর্যন্ত নিয়ে যাওয়া যায় না। কাকলির বয়স সত্যি খুব কম আমার তুলনায়। আমার সঙ্গে আসলে ভবিষ্যতে অ্যাডজাস্টমেন্টে খুব প্রবলেম হবে, যেটা আপনারা আমাকে বুঝিয়েছেন। পরে আমি ভেবে দেখলাম যে সেটা ঠিকই বলেছেন আপনারা। এই জন্য ভাবলাম যে আসলে এই সম্পর্কটা আর বেশি দিন স্থায়ী করা ঠিক না। আমি ওকে বুঝিয়েছি যে আসলে এই সম্পর্কটা আর বেশি দূর আগানো ঠিক হবে না, ভালোভাবেই বুঝিয়েছি। আর সেই কারণেই হয়তো ও আপনাদেরকে সেই ধরনের একটা ধারণা দিবে বা দিয়েছে। দেখুন ফয়সাল সাহেব, আমি একজন অভিভাবক হিসেবে যতটুকু দেখেছি বা উপলব্ধি করতে পেরেছি, তাতে আমার গভীরভাবে উপলব্ধি হয়েছে যে কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে আমরা শিথিল হতে পারি। আপনি যে অসম সম্পর্কের কথা বললেন, পৃথিবীতে এমন অনেক নদীর আছে যেটা আপাত দৃষ্টিতে অসম, কিন্তু সেই অসম সম্পর্কের মাঝেই লুকিয়ে আছে আসল সৌন্দর্য। আমরা সব কিছু লজিক দিয়ে পরিমাপ করতে চাই, কিন্তু লজিকের বাইরেও যে সুন্দর সৃষ্টি আছে সেটা আমরা বুঝতে চাই না। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সেটা আমি বুঝতে পেরেছি, আর সেই জন্যই আজকে আমি আপনাকে ফোনটা করেছি। আপনাদের দুজনের মাঝে যে প্রতিবন্ধকতাটা ছিল সেটা আজকে আমি তুলে নিচ্ছি। আজকের পর থেকে আপনাদের মাঝে আর কোনো প্রতিবন্ধকতা থাকলো না। আপনারা দুজনে মিলে চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আমি সেই সিদ্ধান্তটাকে স্বাগত জানাব। আসলে ভুলটা আমারই। আমার স্ত্রী মারা যাওয়ার পর একদিকে ভার্সিটির ক্লাস, একদিকে আমার মেয়েটা, সব কিছু মিলে আমি আসলে খুব ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। আর ঠিক তখনই কাকলি আমার জীবনে এলো। আমি হালে পানি ফিরে পেলাম। ওর উপর সব দায়িত্ব অর্পণ করে আমি নিশ্চিন্তে ছিলাম। ওর উপর আমি অনেক ভরসা করেছিলাম, আর সেই ভরসা এক সময় স্বপ্নে পরিণত হলো। একটা সময় লক্ষ্য করলাম যে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়লাম, ও আমার প্রতি দুর্বল হয়ে পড়ল। কিন্তু একটা পর্যায়ে গিয়ে, মানে ভার্সিটির ঝামেলার পরে মনে হলো আসলে তো এটা একটা অসম সম্পর্ক, এবং এই সম্পর্ক কখনোই স্থায়ী হবে না। তখন আমি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিলাম। আপনাদের কথা মতো ওকে আমি বোঝানো শুরু করলাম, এবং একটা পর্যায়ে গিয়েও বুঝতেও পারলো আমার ধারণা। এই আর কি। দেখুন, আমি আপনার মানসিক অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু কাকলি আমার ভাগ্নে। অভিভাবক হিসাবে ওর সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারটা আমাকে ভাবতে হয়। তাই আমি স্বাভাবিকভাবে চাইব যে ও ভালো থাক। আপনার যদি কখনো মনে হয় যে আপনি ওকে গ্রহণ করতে চান, সেখানে আমার কোনো আপত্তি থাকবে না। আপনাকে অনেক ধন্যবাদ। কাকলি অনেক ভালো একটা মেয়ে, আর ওর সঙ্গে থাকাটাই ভাগ্যের ব্যাপার। একটা অসম সম্পর্ক কখনোই কারোর জন্য ভালো কিছু বয়ে আনে না, আর সেজন্য আমি চাই না যে এই সম্পর্কটা আরও এগিয়ে যাক। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমার কথাটা আমি আপনাকে জানালাম। এরপর আপনারা কি করবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বললাম যে আমার তরফ থেকে সেখানে কোনো বাধা নেই। ঠিক আছে, আমি ভেবে দেখব। মাঝে মাঝে সময় বের করে আসবেন। একজন গুণী মানুষের সান্নিধ্য নিশ্চয়ই আমার ভালো লাগবে।
আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন রাখছি। জি, আপনি ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ, আল্লাহ হাফিজ। রে কামরুল, চা দিতে কতক্ষণ লাগবে? এটা আমি কি করলাম? অনেক বড় একটা ভুল করে ফেলেছি রে। হ্যাঁ বাবা, ভুল তো করেছই। বাবা, হসপিটালে খোঁজ নিয়েছিলাম, মা হসপিটাল থেকে বের হয়ে গেছে। সাজিদ আঙ্কেলের শনাক্তের কাজ শেষ করে বেরিয়ে গেছে। বাড়িতে খোঁজ দিয়েছিলি? নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ 2 জায়গাতে নিয়েছি, যাইনি ওখানে। তোর খালার বাসায় ফোন করেছিলি? সেখানেও নেই। তাহলে কোথায় খুঁজবি? কিছুই তো বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই কাজ করছে। বাবা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, মা নিশ্চয়ই ভালোই আছে। তুমি সারাদিন কিচ্ছু খাওনি, ওষুধটা পর্যন্ত খাওনি। তুমি এখন খাবার খেয়ে ওষুধ খাবে, চলো। না, আমি কিছুই খাবো না। তোর মা আসবে, তারপর আমি খাবো। বাবা, জিদ করে তো লাভ নেই, মা আসবে না। রেবেকা কোনোদিন আমাদেরকে ছেড়ে এভাবে থাকতে পারবে না। তোর মনে নেই আগে একবার এরকম করে চলে গিয়েছিল, তারপর আবার ফিরে এসেছে, এবারও আসবে। দেখ, তুই চিন্তা করিস না, ও এলে পরে আমরা খেতে বসবো। না বাবা, মা আসবে না। এবারের যাওয়াটা আগের বারের মতো না। আমরা মাকে ভুল বুঝেছি, মা অনেক কষ্ট পেয়েছে। হ্যাঁ, ভুল করেছি, এবং সেটা আমি স্বীকারও করেছি, এবং সেই জন্য আমি তার কাছে ক্ষমাও তো চেয়েছি। এতবার বলার পরেও তোর মা আমার কথাটা শুনলো না। ও জানে না ওকে ছাড়া আমি কতটা অসহায়। এত বছর একসাথে থাকার পর একটা নির্ভরতা চলে এসেছে, এবং ও সেটা জানে। তারপরে যে কিভাবে ও চলে গেল। অভিমান থেকে বাবা, মা তোমার কাছ থেকে এটা আশা করেনি, আমার কাছ থেকেও না। মা ভেবেছিল আমরা মাকে বুঝতে পারবো, আমরা মাকে বুঝতে পারিনি। তাকে আমরা ভুল বুঝেছি, অপমান করেছি, সেই জন্য তোমার রাগ করে চলে গেছে। মাকে তোমার ওইভাবে ডিভোর্স লেটারটা দেওয়া উচিত হয়নি। আমি তোকে বারবার নিষেধ করেছিলাম। আমি তখন মেন্টালি অনেক ডিস্টার্ব ছিলাম। আমার মনে হচ্ছিল তোর মা যেটা করছে সেটা সত্যি সত্যি করছে। সেই ফয়সাল স্যারের সাথে এখন প্রপার হেভি মহরম দাওরম চলছে। ফয়সালের সাথে? হ্যাঁ, ফয়সাল স্যারের সাথে। কিভাবে? আপনার বেআইন তো বাসা ছেড়ে চলে গেছে। কি বলছেন এসব? আরে হঠাৎ আবার কি হলো? নিশ্চয়ই বিয়ান সাহেবের সঙ্গে রাগারাগি করেছে। আপনি যে কারণে আসুন না কেন, আমি কিন্তু খুশি হয়েছি। স্বপন, সকাল থেকে আমি এত ঝামেলার মধ্যে ছিলাম। দেখো ফয়সাল, আমি ঝগড়া করতে আসিনি। তাহলে কেন এসেছো?